কেমন আছেন, কোথায় আছেন বলবেন? আমি ভালো আছি আমার নিরাপত্তার স্বার্থে কোথায় আছি এটা তো কাউকে বলিনি, আলাদাভাবে এখন বলার কোনো প্রশ্ন আসে না, বাট আমি ঠিক আছি, আচ্ছা, যাক। এতটুকুই বলতে পারি। একটা গুজব মাঝখানে শুনেছিলাম যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে দেখা গেছে আসলে হয় নাই। আপনি গোয়েন্দা পুলিশের সহায়তায় সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করছেন, এরকম খবরও এসেছে। এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন। সেই সাথে আরেকটু একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা। আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন, অনেকে দেশে আছেন, গ্রেপ্তার হয়েছেন, মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধেই। এবং আমার একটা অনুষ্ঠানে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলেছেন আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরের বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময়ে তাদেরকে সীমান্ত পার করিয়ে দেবার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথেই। আমার এই অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার শাখাওয়াত, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসে 626 জন প্রসঙ্গে। তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে। কারা নাম জানতে চাইলে তিনি বলেছেন আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, এবং সালমান এফ রহমান, এই দুজনকে। মানে তারপরেই আলোচনায় আসছে যে আসলে যেভাবে তারা পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল, একটা সাজানো ব্যাপার ছিল। কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে কাউকে ধরা হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে, জুনায়েদ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আটক করা হলো। একজন চলে গেলেন বেলজিয়ামে, আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে, রিমান্ডেও আছেন তিনি, গেছেন। মানে একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে। গৌতম লাহিড়ী যেমনটি বলেছেন মোটা উৎকোচ, এরকম কি আসলে কোনো বিষয় আছে আপনার জানা মতে? কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে? ধন্যবাদ। আপনি যতগুলি প্রশ্ন করেছেন এগুলো সবগুলোর উত্তর আমার কাছে জানা নাই। যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি। প্রথম, আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন আমার ব্যাপারে, একটি হচ্ছে যে আমাকে গ্রেফতার করা হয়েছিল, এবং আরেকটি আপনি যেটা বলেছেন যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়ে এসেছি। এই দুটোই ডাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব, একেবারেই ডাহা মিথ্যা কথা। এগুলোর কোনো ভিত্তি নাই। আর তারপরে আপনি যেটি বলছেন অন্যান্য ব্যাপারে আসলে আমি বলতে পারবো না, কারণ আমার নলেজ এটা নাই। যেটা আমি জানি না সেটা তো আমি বলার কোনো সুযোগ নেই। তবে একটি তথ্য আপনাকে আমি দিতে পারি, যেটা আপনি বললেন যে ডক্টর হাসান মাহমুদও বিমানবন্দর থেকে উনি আটক হয়েছিলেন, সেটি সম্ভবত সত্যি নয়। উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন নাই। যে কথাটি বের হয়েছিল যে উনি বিমানবন্দরে গিয়েছিলেন, জুনায়েদ আহমেদ পলক, এবং উনি ওখান থেকে আটক হয়েছিলেন, ওনার বিষয়টি সম্ভবত সত্য নয়, আমি যতটুকু জানি। আচ্ছা, সম্ভবত সত্য নয়। আমরাও আসলে সম্ভবতই জেনেছি যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে বা আটক। এটি সত্য নয়। আচ্ছা, এটি একটি অসত্য গুজব ছিল। আচ্ছা। মানে তাহলে লেনদেনের কোনো বিষয় আপনার আসলে জানা নাই। তাহলে কেন পিক অ্যান্ড চুজ হচ্ছে, এটা কি আপনি বুঝতে পারছেন? যে কেউ চলে যাচ্ছেন, কেউ আটক হয়ে যাচ্ছেন, কেউ। দেখুন, এটা আমি বুঝতে পারছি না, আমার কাছে কোনো তথ্য নাই। কিন্তু আমি যেটা ধারণা করতে পারি যে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে, এরকম একটা অস্বাভাবিক বাস্তবতায়, যেখানে জঙ্গিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসায় আক্রমণ করা হচ্ছে, অফিসে আক্রমণ করা হচ্ছে, লুটতারাজ করা হচ্ছে, মব কিলিং করা হচ্ছে, এরকম একটা বাস্তবতায়, কঠিন রিয়ালিটিতে আপনি কিভাবে হিসাব মেলাবেন? হ্যাঁ, কে কোথায় কিভাবে নিজেকে সিকিউর করতে পেরেছে, কে পেরেছে, কে পারেনি, কেন পেরেছে, কেন পারেনি, এটা খুব ডিফিকাল্ট কিন্তু এই মুহূর্তে এসবের উত্তর দেবা, উত্তর খোঁজা। জি, আমি পরের জায়গাটি যাই। আপনার যে সাক্ষাৎকারগুলো শুনেছি সম্প্রতি, সেখানে আপনি বলছেন যে 4 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন। যেই প্রশ্নটি করতে চাই, তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন? যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল। আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে। তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি। ওনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল, যেটা উনি বারেবার বলেছিলেন। কিন্তু উনি শেষের দিকে সে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে গত টার্মে যেটা হয়েছে, কোভিড আসলো। কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো, এগুলো কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা গেল না। একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম। কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। গোটা বিশ্বের এনার্জি মার্কেট টালমাটাল হয়ে গেল এবং
পুরো পৃথিবী জুড়ে বাজারের উপরে যে একটা প্রভাব পড়া, ইনফ্লেশন বেড়ে যাওয়া, তো উনি ফিল করছিলেন যতটুকু আমি জানি যে ওনার আগের যে টার্ম, সেই টার্মে উনি 3 বছর থেকে 3.5 বছর উনি লুজ করেছেন, হারিয়েছেন ইন এ সেন্স ওনার কতগুলি স্বপ্ন ছিল, কতগুলি ইচ্ছা ছিল। যেমন ধরেন উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষকে যাতে গৃহায়নের ব্যবস্থা করা যায়, এরকম আরো কতগুলি টার্গেট উনি সেট করেছিলেন। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল। তো ওনার প্ল্যান ছিল টার্গেট গুলি যদি শেষ করা যায়, উনি যদি লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন, উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন, এটাই ওনার প্ল্যান ছিল। এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ওখানেই থাকবেন। এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন। কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে, কোভিড-19 এবং তারপর যুদ্ধ বিগ্রহ এগুলোর কারণে 3-3.5 বছর নষ্ট হলো, মানে আমরা এমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল। মানে যে লক্ষ্যমাত্রাগুলো ওনার আগে ভিশন যেটা ওনার ছিল সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি। এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে, ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে। যে কারণে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন এবং আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন। তো এটা আমি এই কারণে বললাম কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুঙ্গিপাড়ায় যাবেন। তো যাই হোক, তো এখন এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো, কোটা আন্দোলন এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো, তো তখন এই 4 তারিখের যে যে সিচুয়েশনটা, যেটা আমি আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম, যে তখন উনি বেশ কয়েকবার বলেছিলেন যে মানে উনার মধ্যেও তো একটা কাজ করছিল যে আমি এত কিছু করলাম এই দেশের জন্য, এত ডেভেলপমেন্ট করলাম, দারিদ্রের হার 40 থেকে আমি 20-এ নিয়ে আসলাম, আমি লিটারেসির হার বাড়ালাম, কি করেন নাই উনি বাংলাদেশের জন্য? আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন এবং ইউনাইটেড নেশনস এর 3টা ক্রাইটেরিয়া পূর্ণ করে। তো এই এত কিছু করার পরে ওনার মনের মধ্যে সেই দুঃখবোধটা কাজ করছিল যে আজকে এসে দেশের একটা অংশ বলছে যে উনারকে যে তারা যেভাবে উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল, তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি আর থাকবেন না, যে আমার দরকার নেই, ওদের ভালো লাগে না, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাবো। তো 4 তারিখে উনি কয়েকবার এই কথাটা বলেছিলেন যে উনি আর থাকবেন না। এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি। তো কাজে এই যেটি বলা হয় যে 5 তারিখ উনি নাকি ক্ষমতা সাইন করেছিলেন, তিনি থাকবেন না, এই সিদ্ধান্তটা বা এই ভাবনাটা তার মধ্যে কাজ করছিল। তারপরে আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন, যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ 5 তারিখে ওরা যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে, সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টেমের মধ্যে রেখে এটাকে কন্টেইন করা যায়, পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন, ওরকমও অনেক কিছু আলাপ করা হয়েছিল কিন্তু। তো যাই হোক, তারপরে 5 তারিখে যেটি হয়েছিল, 5 তারিখে তো না, অনেকে যে বলে যে 5 তারিখ উনি নাকি জিত করছিলেন, ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন, এটা ডাহা মিথ্যা কথা। এটা আমি যে কোনো সিচুয়েশনে বলতে পারবো এই কারণে, কারণ আমি 4 তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছাই ছিল না, মানে উনি খুবই হার্ড ছিলেন আর কি, সত্যি কথা বলতে। যাই হোক, তো 5 তারিখের ঘটনাটা যেটা আমি জানি, উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না, উনি চলে যাবেন, এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন, উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন, গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে এবং সেই পদত্যাগপত্র জমা দিতে। কিন্তু সত্যি কথা বলতে যে সেই যে পদত্যাগপত্রটা, সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যে জমা দেওয়া হয়নি। সাইন করা হয়েছিল অফিসিয়ালি, সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না। যদি ধরেন সাইন করা নাও হয়, আপনি বা হয়, পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে। আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন, যেহেতু এটা করা যায়নি, তার আগেই ওনাকে অনেকটা ফোর্স করে, জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তারা হেলিকপ্টার উঠিয়েছে, বাধ্য করেছে এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, যে কারণে ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি। এবং আজকে আপনাকে আর একটা তথ্য দিই আমি, ইন্টারেস্টিং একটা তথ্য, সেটা হচ্ছে যে 3 দিন পরে, 5 তারিখের পরে 6, 7, 8 তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো, 3 দিন পরে যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো, তখন কিন্তু এই পদত্যাগপত্র খোঁজা হয়েছিল, কিন্তু পদত্যাগপত্র কেউ কিন্তু খুঁজে পায়নি। যাই হোক, সেটা অন্য ডিসকাশন, বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি, কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো, যেটা এটা হলো না। কিন্তু
ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন। উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গভবনে যাবেন, পত্র হস্তান্তর করবেন, মানে সেটি নতুন একটা সম্ভব সরকার হয়নি। হবে সেটাকে উনি ওভারসি করবেন। জি, মোহাম্মদ আরাফাত, আমি একটু এখানে জানতে চাই যে আপনি বলছিলেন যে তিনি আসলে ছেড়ে দিতে চেয়েছিলেন এবং তিনি রিটায়ারি করতে চেয়েছিলেন, তার মধ্যে কি এখনো সেই ইচ্ছাটা আছে যে তিনি আসলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করবেন? কারণ তাকে আমরা রাজনীতিতে এখন সক্রিয় বা বিভিন্ন জায়গায় বক্তব্য, নানান রকম কথাবার্তাও বলতে শুনছি, এবং তিনি যদি ক্ষমতা ছাড়তেই চান তাহলে তাহলে তিনি পরবর্তীতেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন বা করলেন কেন? আমরা এমনকি ট্রাম্পকে দেওয়া শুভেচ্ছা বার্তাও তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখেছি। এগুলো কি আসলে খুব ভালো হচ্ছে? ট্রাম্পকে দেওয়া যে শুভেচ্ছা বার্তা, ওটাতে যেটি লেখা ছিল, আপনি খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রী কথাটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে লেখা ছিল। আপনি দেখবেন যে গত 4 বছর বা এই মুহূর্ত পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু বাইডেন, রাইট? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট না, এখনো না। কিন্তু ওনাকে যতবার বলা হয়, অ্যাড্রেস করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প হিসেবে অ্যাড্রেস করা হয় না। ওয়ান্স আপনি প্রেসিডেন্ট, আপনাকে কিন্তু বলা যেতে পারে প্রেসিডেন্ট। এটা কিন্তু সাবেক বলাটা নেসেসারি না, এবং এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ। হ্যাঁ, একজনের পরিচয়ের সাথে সেই জিনিসটা রিফ্লেক্ট করানোর জন্য। কিন্তু কোথাও কি এক্সপ্লিসিটলি দাবি করা হয়েছে ওভাবে যে এখনো ফর্মালি বা কনস্টিটিউশন উনি প্রধানমন্ত্রী? কিন্তু জিনিসটা হচ্ছে, আপনি যদি আসলে কনস্টিটিউশন অনুযায়ী দেখেন তাহলে কিন্তু কথাটা সত্যি, উনি কিন্তু এখনো আসলেই প্রধানমন্ত্রী, কারণ ওনার পদত্যাগটা তো এক্সিকিউটেড হয় নাই। এটা একটা। দ্বিতীয় জিনিস, আপনি যেটার সাথে যেটা মেলাচ্ছেন, উনি যদি ক্ষমতা ছেড়ে দিতেই চান তাহলে এখন কেন অ্যাক্টিভ হচ্ছেন বা এটা বলছেন? কারণ আজকে বাংলাদেশটা কোথায় চলে গেছে, আজকে দেশের অবস্থাটা কি? কাজে এই মুহূর্তে তো উনি রিটায়ারমেন্টে যাওয়ার প্রশ্ন আসে না। উনি রিটায়ারমেন্টে যেতে চেয়েছিলেন একটা শান্তিপূর্ণ ট্রানজিশনের মধ্য দিয়ে, সেই ট্রানজিশনটা তো হয়নি। বরং আজকে বাংলাদেশের কি অবস্থা, আপনি যে সেক্টরে কাজ করেন, আপনি সাংবাদিক, কত সাংবাদিকের উপরে যে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে, কত সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে, কত সাংবাদিকদেরকে আপনার বিভিন্ন যে মিডিয়া হাউসগুলো দখল করা হয়েছে। আর পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম, আজকে শাহরিয়ার কবিরের মতো একটা মানুষ, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো একটা মানুষ, তাদেরকে জেলে নিয়ে যে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে। কি অন্যায় করেছে তারা? এরা কি খুনি? এরা কি ধর্ষক? আপনার মোহাম্মদ জাফর ইকবাল, প্রফেসর জাফর ইকবালের মতো একটা মানুষ, তার বিরুদ্ধে তারা মামলা দিয়েছে, কি মানবাধিকার বিরোধী মামলা। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই বাস্তবতা কি উনি ওনার দায়িত্ব এড়াতে পারবেন? এটা তো পারবেন না, যে কারণে উনি এই ফাইটটা করছেন। কাজে আজকে বাংলাদেশটা যেভাবে নরকে পরিণত করা হয়েছে পুরো দেশটাকে, আপনি দেখেন জঙ্গিবাদের উত্থান, আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, কোথাও আইন শৃঙ্খলার কিছু আছে? মানুষ তো আনসেফ ফিল করে সব জায়গায়, চারিদিকে তো জঙ্গিদের আস্ফালন। যত বড় বড় ক্রিমিনাল, এদের সবাই ছেড়ে দিয়েছে, যত বড় বড় জঙ্গি সব ছেড়ে দিয়েছে। আর যত আপনার রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, গবেষক, শিল্প সাহিত্যের সাথে সম্পৃক্ত যারা অ্যাক্টিভিস্ট, তাদেরকে জেলে ঢুকে রেখে দিয়েছে। এই তো বাংলাদেশে আজকে বাস্তবতা। তারা করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে? এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় নাই? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয় নাই? আপনি বলে দিচ্ছেন 15 বছর এত অর্থ পাচার হচ্ছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। আপনি বিভিন্ন ধরনের এক্সাজারেটেড নাম্বার দিচ্ছেন। সংখ্যা ততটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না, এরকম বিষয় তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। আনুমানিক ফিগার কি আপনি এরকম দিবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে, আর আপনি বললেন যে ওটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? আনুমানিক হতে হবে তো। আসলে আপনি এই সরকারের অনেক সমালোচনার কথা বলছেন। এই সরকারের কোনো প্রতিনিধি যখন কথা বলি, আমি তাদের কাছে অনেক বিষয় নিয়ে আমি প্রশ্ন করি। আজকে আমি আপনার কাছে আপনাদের বিষয়গুলো নিয়ে একটু বেশি